বাহিনী পুলিশ যদি সে জঙ্গির খবর পায়, সেখানে যখন অভিযান চালানো হয় আপনার জীবনও কিন্তু বিপন্ন হয়ে যায়। যে আপনার প্রতিবেশীকে তাকে আপনি তার সম্বন্ধে আপনি খোঁজখবর নেন। কোনো সন্দিগ্ধ ব্যক্তি হলে তার চালচলনে যদি আপনি দেখেন কোনো অস্বাভাবিকতা আছে, আপনি দয়া করে স্থানীয় পুলিশকে জানাবেন। দেখুন, এটা তদন্ত চলছে। আপনাদের একটা প্রশ্ন ছিল এরকম, ধর্ষণের ঘটনায় রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কী ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় বলি, আমরা কোনো ঘটনাকে ধামাচাপা দেই না, কোনো ঘটনার পিছিয়ে আমরা তদন্ত না করে কোনো ঘটনা আমরা প্রকাশ করি। তদন্ত চলছে, এই দুইটি পয়েন্টই তদন্তের মধ্যে তাদের গাফিলতি থাকলে তদন্ত রিপোর্টেই বেরিয়ে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের দ্বন্দ্ব বাড়ায় তৈরি হচ্ছে সংকট, যা দেশের মানুষের জন্য অশনি সংকেত। এমন মন্তব্য করলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বললেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা অপব্যবহারে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে না। জাতীয় প্রেস ক্লাবে সুজনের ঢাকা জেলা সম্মেলনে তারা এসব কথা বলেন। আতিকা রহমানের রিপোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজনের ঢাকা জেলা ও ঢাকা মহানগর প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, দেশে জঙ্গি আস্তানার সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় নেই বলেও দাবি করেন তারা। সাধারণভাবে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে দেশে, সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বর্তমান সরকার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্যে যা যা করণীয় সেগুলির জন্য দৃঢ় পদক্ষেপ নেবেন। বুদ্ধিজীবীদের যে সহযোগিতার প্রয়োজন, আমরা সেই সহযোগিতার হস্ত প্রসার করব। যে অপশক্তি আজকে আমাদের জীবন জীবিকার প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে, যেই অপশক্তি আজকে আমাদের যেই আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য যারা উঠে পড়ে লেগেছে, আপনারাই চান তারা জয়ী হোক। যারা পরিবর্তন চায়, যারা সংস্কার চায়, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে একই প্ল্যাটফর্মে আনতে হবে। আলোচকরা বলেন, সম্প্রতি বিভিন্ন ঘটনায় বিচার বিভাগ ও প্রশাসনের মুখোমুখি অবস্থানে সংকট আরো ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এবং রাজনীতি এর ভিতরে জড়িত হচ্ছে। ষোড়শ সংশোধনী নিয়ে মহামান্য প্রধান বিচারপতি, মহামান্য অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান নির্বাহী সবার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। এগুলোর মধ্যে কিছু অশনি সংকেত রয়েছে। সুতরাং আমি বলবো, এই বিষয়গুলো আমরা সুজনের সদস্য হিসেবে আমাদেরকে কিন্তু গভীরভাবে অনুধাবন করতে হবে। নিজেদের সমস্যা, অধিকার ও দুর্নীতির বিষয়ে নাগরিকদের আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। অনেকগুলো প্রবলেম, আতিকা রহমান, RTV, ঢাকা। পাশের হার বাড়িয়ে সরকার আত্মতুষ্টিতে থাকলেও দিন দিন শিক্ষার মান কমছে বলে মন্তব্য করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে রাজধানী লেডিস ক্লাবে বর্তমান শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এ সময় শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনের কথাও জানান তিনি। রিপোর্ট মুক্তা মাহমুদের। শনিবার দিনব্যাপী এই সেমিনারে শিক্ষার নানা অব্যবস্থার কথা তুলে ধরেন শিক্ষাবিদরা। আলোচনা শেষে শিক্ষাবিদরা শিক্ষার নানা দিক পরিবর্তনের প্রয়োজনের কথা জানান। সেমিনারে সমাপনী ভাষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সমালোচনা করে বলেন, শিক্ষার উদ্দেশ্যই আজ ভুলণ্ঠিত। আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন প্রয়োজন। এমন পরিবর্তন প্রয়োজন যা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। শিক্ষার সুফল সকল মানুষের জীবনে পৌঁছবে। শিক্ষা হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্নত জাতি হিসেবে আমাদের পরিচিতি ও মাধ্যম। একাধিক শিক্ষা ব্যবস্থা সমাজে বৈষম্য তৈরি করছে জানিয়ে তিনি বলেন, বৈষম্য দূর করতে প্রচলিত সব শিক্ষা ব্যবস্থার মধ্যে যোগসূত্র তৈরি করতে হবে। আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের অবনতি ঘটেছে। এই অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে।
আগামীতে ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর কথা বলেন খালেদা জিয়া। প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় তরুণদের আগ্রহী হবার পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। আগামী নির্বাচনে ইভিএম পদ্ধতির পক্ষে আওয়ামী লীগ। সকালে রাজধানী মহানগর নাট্যমঞ্চের এক অনুষ্ঠানে কথা জানালেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ভিশন 2030-এর মাধ্যমে জনগণকে ধোঁকা দিতে চায় বিএনপি। মারুফ রেজা রিপোর্ট। বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির জাতীয় সম্মেলন 2017-র উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা অতীতে সন্ত্রাস জঙ্গিবাদকে মদত দিয়েছে তাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। জঙ্গিবাদ নিয়ে কোনো কথা আছে? যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো কথা আছে? খালেদা জিয়ার ভিশনে তিনি এই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দেন। যে কথা আওয়ামী লীগ বলছে তার ভিশন 2030-তে এই সাম্প্রদায়িক অপশক্তিকে তিনি পৃষ্ঠপোষকতা করছেন। নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম পদ্ধতির পক্ষে আছে আওয়ামী লীগ। ইভিএম পদ্ধতি অত্যন্ত ভালো পদ্ধতি এবং প্রযুক্তিগতভাবে এতে ভুল হওয়ার সম্ভাবনা নেই। যেই পদ্ধতিতে ইলেকশন হলে নির্ভুল রেজাল্ট পাওয়া যাবে, নিরপেক্ষ নির্বাচনের রেজাল্ট যথাযথ হবে, এটাই আমরা মনে করি। এদিকে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন 14 দলের নেতারা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বিষয়ক বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবনাকে প্রহসন হিসেবে আখ্যা দেন দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তার এই তথাকথিত ভিশনের কথা বলে, তখন তার উচিত ছিল তা আগে তার অতীত কর্মকাণ্ডের জন্য জনগণের ক্ষমা চাওয়া। তিনি তা না করে যে ভালো ভালো কথাগুলো বলেছেন, এটা কিছুই নয়। এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে আগামী নির্বাচনে বৈতরণী পার হতে চান তিনি। মারুফ রেজা, RTV, ঢাকা। দেশের উন্নয়নে বর্তমান সরকার যে পরিমাণ কাজ করছে, অতীতের কোনো সরকার তা কল্পনাও করেনি। এমন মন্তব্য করলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। সকালে নোয়াখালী সোনায় মুড়িতে অন্ধ কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাস জঙ্গিবাদের সৃষ্টি করছে একটি চক্র, তবে তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য HM ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল এবং পৌর মেয়র মোতাহের হোসেন মানিক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আকাশচুম্বী দামের কারণে গরুর মাংসের স্বাদ প্রায় ভুলতেই বসেছে দেশের স্বল্প আয়ের মানুষ। তাদের একদিনের আয়ের চেয়েও বেশি দাম পড়ে 1 কেজি গরুর মাংস কিনতে। এ কারণে কোরবানির ঈদ ছাড়া সুস্বাদু এই আমিষটি জোটানো এখন অনেকটাই সাধ্যের বাইরে। তবে অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে পারলে গরু মাংসের দাম স্বল্প আয়ের মানুষের নাগালে রাখা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। গরুর মাংসের দাম নিয়ে এতারামুল হকের ধারাবাহিক রিপোর্টের আজ 2য় পর্ব। ছবি তুলেছেন নজরুল ইসলাম ও মেহেদী হাসান সুজন। এভাবেই মাংসের মতো কেটে কেটে ছোট হচ্ছে স্বল্প আয়ের মানুষের বাজারের ফর্দ। খুব বেশি দিন আগের কথা নয়, যখন গরুর মাংস ছিল সব শ্রেণীর মানুষের হাতের নাগালে। দাম বাড়ার অসম প্রতিযোগিতায় গরুর মাংস এখন যেন সোনার হরিণ। তবে আকাশচুম্বী দামও মনোলোভা এই পদটির স্বাদ নেয়া থেকে দমাতে পারেনি উচ্চবিত্ত মুসলিম পরিবারগুলোকে। ছোট বড় সবার কাছেই সমান জনপ্রিয় গরুর মাংস দিয়ে বানানো নানা পদের খাবার। আমি গরু খেতে পছন্দ করি বেশি, মাছটা অ্যাভয়েড করি। মাছ খেতে পারি, মাছের কাঁটা থাকে সেগুলো খেতে পারি না। আর গরু মাংসটা ভাল লাগে, গরু মাংস চর্বিটা বেশ একটা ভালো লাগে। বিরিয়ানি, তারপর হচ্ছে আমাদের যে ভুনা খিচুড়ি, তারপর এগুলোর সাথে কিন্তু আমরা গরুর মাংসটা অনেক বেশি খেতে পছন্দ করি। আমরা যেভাবে অভ্যস্ত, আমাদের ছেলেপেলের সেভাবে অভ্যস্ত হয়ে গেছে গরু মাংসের প্রতি। মাংসের বাজারের উত্তাপ এসে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলোর রান্নাঘরে। উচ্চ মূল্যের বাজারে অনেকেই বেছে নিয়েছেন গরুর মাংসের বিকল্প।
ভালো লাগে, সবাই গরুর মাংসটা পছন্দ করে, কিন্তু এই দাম বাড়ার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও গরুর মাংস আসলে অ্যাভয়েড করতেছি। গরুর মাংসটা আসলে আমাদের মধ্যবিত্তদের জন্য মানে লিমিটের বাইরে চলে গেছে, সেক্ষেত্রে আমরা বিকল্প কিছু দিচ্ছি, হয়তো মুরগি, মাছ, অন্য কিছু। দেশের উচ্চ ও মধ্যবিত্ত পরিবারগুলো এখনো গরুর মাংস খাবারের পাতে রাখতে পারলেও মুদ্রার অন্য পিঠে থাকা নিম্ন আয়ের মানুষরা তাদের রোজগারেও ছুঁতে পারে না গরুর মাংস। আলু ভর্তা দেয়া ভাজি দিয়ে আমি ভাত খাই। সপ্তাহে মনে করেন একদিন মুরগির মাংস এনে দেই, গরুর মাংস তো কিনতে পারি না। কোরবানি না ঈদ যদি আইয়ে গোস্ত টুয়াইতাম তাহলে কান আড্ডি দেয়, এক কান গোস্ত দেয়, এই খাই আর না। আমরা কি খাবো গরিব, মানে ডাল হতো, আলু কথা কিছু মাছ টাছ নিলে খাওয়া হয়, এই আর কি। মাংস তো দাঁড়ো যাইতে পারি না। এমন চিত্র দেখা যায় রিকশা চালক, দিনমজুর সহ সীমিত আয়ের পরিবারগুলোতে। স্বল্প আয়ের পরিবারগুলো যেখানে দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খায়, সেখানে আকাশছোঁয়া দামের গরুর মাংস যেন চরম বিলাসিতা। কালে ভদ্রে এসব পরিবারের লোকদের পাতে কিছু আমিষ জুটলেও সারা বছর অধরাই থেকে যায় গরুর মাংস। সীমান্ত থেকে রাজধানীতে গরু আনার পথে বিভিন্ন স্থানে চাঁদাবাজির কারণেই মাংসের বাজারে এই অবস্থা বলে জানালেন ক্যাবের উপদেষ্টা। ভারতের বর্ডার থেকে আমদানি থেকে শুরু করে এসে বাজারে পৌঁছানো পর্যন্ত মাংসের দোকানদারও এই চাঁদাবাজদের, লোকাল চাঁদাবাজদের কবলিত। সরকার প্রশাসনিকভাবে যদি এই চাঁদাবাজি মুক্ত রাখতে পারে, আমি মনে করি মানুষের 20-25% ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ পণ্যের দাম কমে যাবে। মাংসের বাজারের অস্থিরতা দূর করতে সরকারকে এখনই কঠোর হওয়ার পরামর্শও দিলেন তিনি। এহতেরামুল হক, RTV, ঢাকা।